স্টার্ট করছি আমরা আজকের ক্লাস নাম্বার 6 থেকে। নাম্বার 6 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসে, আশা করি এটা হয়েছে অনেকেই। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এবি। তো এবি হচ্ছে আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস, এবং এবির একই পাশে পরিধির উপর সি ও ডি দুটি বিন্দু এমনভাবে অবস্থিত। এটাকে আগের দিন করিয়েছিলাম আমরা না? বলে এ ও ডি 140, তাহলে ডিটা এখানে থাকতে হবে আর সিটাকে এখানে থাকতে হবে। পড়াশোনার সঙ্গে সম্পর্কটাও নেই কারণ, আগের দিন কতটা হয়েছিল না হয়েছিল সেটাও কেউ বলতে পারছে না, মানে কেমন পড়াশোনা হচ্ছে বোঝাই যাচ্ছে। এটা সম্ভবত হয়েছিল, এক মিনিট। যাই হোক, তো এখানে আমাদের এবি হচ্ছে এটা এওডি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমাদের দিয়েছে 140, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 140, আর বলেছে সিএবি, এই অ্যাঙ্গেলটা বলেছে আমাদের 50 ডিগ্রি। বর্ধিত এবি আর সিডি, এবি আর সিডি ই বিন্দু ছেদ করে, এটা করিয়েছিলাম, 6 হয়েছিল, 6 পর্যন্ত হয়েছিল, লাস্ট এটাই করিয়েছিলাম। না স্যার, এটা হয়নি। সিঙ্গেল পেজে হয়েছে। হ্যাঁ, এটা মানে প্রথমে একটা এটা দেওয়া ছিল না, তারপর আপনি আলাদা করে এনে করিয়েছিলেন, মানে অন্য একটা পেজে ছিল। হ্যাঁ মানে আমাদের যে দেওয়া শীট দেওয়া ছিল তাতে দেওয়া ছিল না। হ্যাঁ, তো এইটা বর্ধিত করে দেওয়া হলো। বর্ধিত করে দেওয়ার সঙ্গে সঙ্গে আরো জিনিস যেটা আমরা যোগ করে নিলাম সেটা হচ্ছে সম্ভবত এখানকার বিসি যোগ করব আর এখানকার বিডি যোগ করব। এই বিসি কে যোগ করে নিলাম, বিডি কে যোগ করে নিলাম, তাহলে যোগ করে নিলে আমাদের এটা ই বিন্দুতে ছেদ করেছে বলেছে, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে বলেছে। তো সেই মানে যেটা অ্যাকচুয়ালি করেছিলাম আমরা সেটা হচ্ছে এরকম যে প্রথম কথা, এটা যদি 140 হয় তাহলে ওই অ্যাঙ্গেল এ ও ডি, এটা যদি 140 ডিগ্রি হয় তাহলে দেয়ারপর অ্যাঙ্গেল বি ও ডি, এটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। আর অ্যাঙ্গেল বি এ সি, এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বি ডি সি, এটা হচ্ছে 130 ডিগ্রি। কেননা এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সেই রেসপেক্টে এটাতে একটা দাগের ওপর একটা সরল কোণ থাকে বলে ওটা 40 হলে এটা 100। বেশ, এটা 90 অলরেডি হয়ে আছে, কেন অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। আর আরেকটা জিনিস, যেটা যদি আমরা এই যে বৃত্তচাপটা আছে এইখান থেকে এতটা, এই বৃত্তচাপের নিরিখে যদি দেখি তাহলে এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা আমাদের পরিধিস্থ কোণ। তাহলে সেই রেসপেক্টে আমরা বিসিডি পেয়ে যাচ্ছি যে অ্যাঙ্গেল বিসিডি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ অ্যাঙ্গেল বিওডি। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, তাহলে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, দ্যাট ইজ হাফ ইন্টু 40, দ্যাট ইজ 20 ডিগ্রি। তাহলে এটা 20 পেলাম, এটা 90, তাহলে টোটালটা কত? টোটালটা হচ্ছে 110। therefore ACD is equal to 110. ACD যদি 110 হয় তার মানে এই DB সেটা 110ই হবে। তার কারণ হচ্ছে এটা যদি 110 হয় তার মানে এইটা কত হবে? 70, এটা 70 হওয়া মানে এটা কত হবে? 110। এটা 110, এটা 130, তাহলে এইটুকুনি কত হওয়া উচিত? ওইটুকুনি তাহলে হওয়া উচিত BD 130 থেকে 110 কে বাদ, দ্যাট ইজ 20 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা 20 ডিগ্রি আমরা ফাইন্ড আউট করলাম, আগের দিন আমরা করেছি। যাই হোক, নাম্বার 6 গেল। তো একটু 5 মিনিট আমি 7, 8, 9, 10, 11, 12 এই কটা অঙ্ককে আরেকবার করতে বলছি। যাদের হয়েছে তারা আমাকে সেন্ড করতে পারো হোয়াটসঅ্যাপে,
একটু চেষ্টা করো, বাড়িতে তো অঙ্ক কিছু হচ্ছে না। হ্যাঁ স্যার হয়েছে। নাম্বার 7 কি বলছে আমাদের? ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে এবি, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি, কেন্দ্র ব্যাস হচ্ছে এবি। আর কি বলছে? পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে। তাহলে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বিএ কে, তাহলে বিএ কে যদি আমি বর্ধিত করি এবং এই বিন্দুতে যদি স্পর্শক আঁকি, তাহলে স্পর্শকটা বর্ধিত বিএ কে টি বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে টি পয়েন্ট। তারা কি দিয়েছে? পিবিও, পিবিও, তার মানে আমাকে এটাও যোগ করতে হবে। পিবিও দেওয়া আছে 30 ডিগ্রি, পিটিএ কত? পিটিএ কত? এ তো এই পয়েন্টটা, তো এটা দেওয়া আছে 30। তো আমি যদি এটা যোগ করে দিই, যদি আমি ওপি যোগ করে দিলাম, তাহলে ওপি যোগ করলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা যদি 30 হয় তো ন্যাচারালি এও 30। কেন না? ওবির সঙ্গে ও এ সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, এই অ্যাঙ্গেলটা 90। কেন? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এ 30 হলে এ কত হবে? 120। বা আবার এ 30 হলে এ কত হবে? 60। তাহলে এ 90 এ 60 হলে আমাকে বলেছে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে আমাদের? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলোকে লিখে লিখে হবে না, ট্রেক করতে হবে বাড়িতে। আমি আর সব লিখবো না। নাম্বার 8 বুঝতে অসুবিধা আছে কারো? নাম্বার 7, তাহলে আমি নাম্বার 8 এ যাব। তো নাম্বার 8 এটা কি বলছে? sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু, এই টাইপের অঙ্ক আমরা করেছি আগে, কয়েকটা পেজ আগেই। sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √3 cos থিটা। কেউ একজন বলো কিভাবে করেছি এটা? কিচ্ছু মনে পড়ছে না কারো? এই cos থিটাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, √2 cos থিটা মাইনাস cos থিটা, cos থিটা কমন নিলে √2 মাইনাস 1। এই √2 মাইনাস 1টাকে আমরা কি করছি? এই sin থিটার নিচে নিয়ে চলে আসছি। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার যাচ্ছে। মেঘ শুনতে পাচ্ছি না বলছে কেন? এটাকে হরের কোঅর্ডিনেশন করে দেওয়া হচ্ছে। তাহলে √2 প্লাস 1 দিয়ে ওপর নিচে গুণ হবে। তাহলে নিচে কত হয়ে যাচ্ছে? নিচে হয়ে যাচ্ছে আমাদের 2 মাইনাস 1, আর ওপরে গুণ করলে কত হবে? √2 ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু cos থিটা। 2 মাইনাস 1 তো 1, তাহলে নিচে আর কিছু লেখার নেই, জাস্ট এই সাইন থিটাটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের হয়ে যাচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা। এটা আমাকে প্রুভ করতে দিয়েছে যে cos থিটা মাইনাস সাইন থিটা
ইজ ইকুয়াল টু √2 ইন্টু সাইন থিটা। এই পেজটা সেভ করি। তোমরা নেক্সট পেজে যাব, তার আগে আমরা বাকি অঙ্কগুলোকে তুলে নিচ্ছি। নাম্বার 9 আশা করি হবে সবার, অনেকের হয়তো হয়েওছে। হ্যাঁ স্যার। এই টাইপের অঙ্ক আমরা করে এসেছি। tan থিটা ইন্টু tan 2 থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে tan 2 থিটা এদিকে থাকলো, ওই tan থিটাটাকে ওদিকে নিয়ে যাওয়া মানে 1 বাই tan থিটা। 1 বাই tan থিটা মানে হচ্ছে গিয়ে আমাদের cot থিটা। cot থিটা মানে হচ্ছে গিয়ে আমাদের tan 90 ডিগ্রি মাইনাস থিটা। আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে আর দরকার নেই, দুদিকে আমার tan চলে এসছে, তার মানে আমরা এখান থেকে যেটা লিখতে পারি দ্যাট ইজ 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 2 থিটা প্লাস থিটা is equal to 90 degree. Therefore 3 theta is equal to 90 degree. Therefore theta is equal to 30 degree. তো যখনই থিটা 30 ডিগ্রি পেয়ে গেলাম, আমাকে বলেছে tan 2 থিটার ভ্যালু কত। tan 2 থিটা এবার বসাচ্ছি। Therefore আমাদের বের করতে বলেছে tan 2 থিটা। Therefore tan 2 theta that is equal to tan 2 into 30 degree that is equal to tan 60 degree, এবং tan 60 ডিগ্রির মান হচ্ছে কত 1/√3। বোঝা গেল আশা করি। নাম্বার 9। নাম্বার 10, একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 50% বৃদ্ধি করে উচ্চতা 50% হ্রাস করা হলে আয়তনে শতকরা কি পরিবর্তন হবে। তো লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল 50% বৃদ্ধি করা হচ্ছে। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল, ব্যাসার্ধর সঙ্গে ভূমির ক্ষেত্রফলের সম্পর্ক কি? সমানুপাতিক। সমানুপাতিক। তো এটা কি আমরা বলতে পারি যে ব্যাসার্ধ যদি 1% বৃদ্ধি পায়, ব্যাসার্ধ দ্বিগুণ হলে ক্ষেত্রফল কি দ্বিগুণ হয়? ক্ষেত্রফল 4 গুণ হয়ে যাচ্ছে। না, 4 গুণ হয়। 4 গুণ হয়। তাহলে এখানে আমাকে ক্ষেত্রফল দিয়ে দিয়ে কাজটা বলেছে। তো আমরা ব্যাসার্ধ দিয়েই শুরু করি। তাহলে ব্যাসার্ধ আর একক অবশ্যই, উচ্চতা হচ্ছে আমাদের h একক। তাহলে সুতরাং ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ একক। তাহলে আয়তন, প্রাথমিক আয়তন কত হবে? আয়তন তো আমাদের চোঙের যা সূত্র, পাই r স্কয়ার h ঘন একক। এটাকে আমরা ভি ধরছি। এবার কি বলছে যে ক্ষেত্রফল 50% বৃদ্ধি। তাহলে ক্ষেত্রফল 50%
বৃদ্ধি পেলে ক্ষেত্রফল হবে কত হবে? পাই আর স্কোয়ার ছিল, 50% বৃদ্ধি মানে 150/100, 50 দিয়ে 3, 50 দিয়ে 2, 3/2 পাই আর স্কোয়ার। আর উচ্চতা 50% হ্রাস, উচ্চতা 50% হ্রাস করা হলে উচ্চতা কত হবে? h into 50/100, that is h/2। তাহলে এখন আয়তন কত হবে? তাহলে এখন আয়তন কত? ভূমির ক্ষেত্রফল, that is 3/2 পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা, that is h/2। তাহলে আলটিমেটলি পাওয়া যাচ্ছে 3/4 পাই আর স্কোয়ার এইচ। আর এই পাই আর স্কোয়ার এইচটাকে কিন্তু আমরা ভি ধরে রেখেছিলাম, মানে 3v/4। তাহলে আগে ছিল ভি, এখন হয়ে গেল 3v/4। দেখাই যাচ্ছে কমে গেল, কারণ ভগ্নাংশ হয়ে গেছে। তাহলে সুতরাং ক্ষেত্রফল হ্রাস পায়, ভি থেকে 3v/4 কে বিয়োগ করলে হচ্ছে v/4। তাহলে শতকরা হ্রাস, এই v/4 বৃদ্ধি হচ্ছে ভিতে ইন্টু 100। পার্সেন্টেজটা লিখলাম না, যেহেতু এখানে আগে শতকরা কথাটা লিখে রেখেছি। তাহলে শতকরা হ্রাস হচ্ছে 25, বা ওভারঅল হচ্ছে 25%। বুঝতে পেরেছো সবাই? তারপরে নাম্বার 11 কি বলছে দেখা যাক। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ। আপনি আগের দিনের ওই পিডিএফটা পাঠাননি, ওটা একটু পাঠিয়ে দেবেন? আমি তো সেটাই ভাবছি, এতক্ষণ ধরে কেউ কিচ্ছু বলছে না, ওর জন্যই তো। মানে পড়াশোনাটা কি হচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার। এমনি এমনি তো রাগ করছি না, কারণটা হচ্ছে এখানেই। স্যার দেখেছিলাম আমি। সমান ব্যাস আর সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু আর গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। একটা কাজ করো, তোমরা এই দুটো অঙ্ককে করো, আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। নাম্বার 11টা বলছে যে সমান ব্যাস সমান উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙ শঙ্কু গোলক, গোলকের তো উচ্চতা থাকে না, তার মানে গোলকের যেটা ব্যাস সেটাই হচ্ছে তার উচ্চতা। তার মানে প্রত্যেকটারই ব্যাস উচ্চতা কত হচ্ছে 2r, ব্যাসার্ধ r। তার লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার, h মানে হচ্ছে 2r। লম্ববৃত্তাকার শঙ্কু আয়তন 1/3 পাই আর স্কোয়ার h, h মানে হচ্ছে 2r। আর গোলকের আয়তন তো 4/3 পাই আর কিউব, এটা তো আমরা জানি। তো প্রত্যেকটার থেকেই পাই আর কিউব পাই আর কিউব পাই আর কিউব চলে গেলে এখানে 2, এখানে 2/3 আর এখানে 4/3। প্রত্যেকটা থেকে 2 চলে গেলে 1:1/3:2/3, 3 যদি আমরা করে দিই তাহলে 3:1:2। নাম্বার 12 এরটা বলেছে যে রাশিগুলি ঊর্ধ্বক্রমে সাজানোই আছে। নাম্বার 12 এরটা বলছে রাশিগুলো যেটা দেওয়া আছে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, 11, 12, 14, x-2, x+4, x+9, x+9, 32, 38, 47 এবং তাদের মধ্যমাও বলে দিয়েছে 24। তাহলে আমাদের তরফ থেকে মধ্যমা বের করি। তাহলে মধ্যমা বের করতে গেলে প্রথমেই দেখতে হয় যে আমার এখানে কটা সংখ্যা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টা আছে। তাহলে 9টা মানে পঞ্চম যে পদটা সেটা হয় মধ্যমা। তাহলে 1, 2, 3, 4। তাহলে এ হচ্ছে আমাদের তরফ থেকে মধ্যমা। তার মানে x+4, আর ওরা মধ্যমা কত বলেছে 24।
তাহলে আমরা x এর মান কত পেয়ে যাচ্ছি 24 মাইনাস 4 দ্যাট ইজ 20। বোঝা গেল আশা করি। পরের অঙ্কগুলোতে আসি আমরা। নাম্বার 3, নাম্বার 5। এই দুটোকে চেষ্টা করো। হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হবে 121 টাকা। তো যদি আমরা ধরে নিই যে x টাকার, তাহলে প্রথমত চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের? না, চক্রবৃদ্ধি সুদ হবে হচ্ছে x ইন্টু 1 প্লাস r বাই n। 3 মাস অন্তর দেয়, 3 মাস অন্তর দেয় মানে বছরে কবার হচ্ছে আমাদের? 4 বার। 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে r বাই n ইন্টু 100 হোল টু দি পাওয়ার n ইন্টু t। t মানে হচ্ছে 9 মাস, 9 মাস মানে হচ্ছে 9/12 বছর। এর থেকে বাদ যাবে x, এটা হচ্ছে সুদ আসল, তার থেকে বাদ গেল x। 4 দিয়ে 3, 3 তিরিক্ষে 9। আলটিমেটলি পাওয়া যাচ্ছে x কমন চলে গেল, এটা হচ্ছে 40 প্লাস 1 41/40 তার হোল কিউব মাইনাস 1। তো এমনিও বের করা যায় গুণ, তো আমি অত বড় গুণ করতে না বলেছি, তাই এখানে লিখছি 40 এর কিউব, আর এখানে হচ্ছে আমাদের 41 এর কিউব মাইনাস 40 এর কিউব। এত টাকা, এত টাকা। a কিউব মাইনাস b কিউবের সূত্রে ভাঙাচ্ছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, আর নিচে হচ্ছে 40 এর কিউব। এত টাকা। এবার বিয়োগ করলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা তো 1, আর এখানে এই তিনটে গুণ হবে, 3 4 12, 12 একে 12, 2 হাতে 1, 4 12 48, আর একে 49, 4920। নিচে হচ্ছে 40 এর কিউব, মানে 4 4 16, 4 16 64, তিনটে শূন্য। তাহলে আলটিমেটলি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 4921x বাই 64000। এটা পেলাম আমরা চক্রবৃদ্ধি সুদ। আমাকে সরল সুদও বার করতে হবে, বের করি। সরল সুদ PRT বাই 100। 3 দিয়ে 3, 3 দিয়ে 4, একটা শূন্য গেল, তার মানে আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা 3x বাই 40। তাহলে চক্রবৃদ্ধি সুদ এটা, সরল সুদ এটা। প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন 4921x বাই 64000 থেকে যদি আমরা সরল সুদ কত পেলাম 3x বাই 40,
যদি 3x/40 কে বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো কত 121। লসাগু তো এটাই হয় 64000, এখানে তো এটাই হবে 4921x, আর এখানে একটা 40 যাওয়া মানে দুটো 40 থাকবে, মানে 4 4 1600, 3 16 4800x 121। এটা বিয়োগ করলে হচ্ছে 121 x 121 into 64000, 121 121 কেটে দিলে তাহলে x এর ভ্যালু পাচ্ছি আমরা 64000। এটাই তো আমাদের x ছিল, মানে আসল ছিল, তো সেটা হচ্ছে এটাই। বোঝা গেল? নাম্বার 2, যদি আমরা ছবিটা এঁকে নিই, ABC, A দিয়েছে 5000 টাকা, B দিয়েছে 6000 টাকা, C দিয়েছে আমাদের 7000 টাকা। একটা ব্যবসা আরম্ভ করে 3 মাস পর B আরো 1000 টাকা দিচ্ছে, তাহলে 3 মাস পরে এখানে হচ্ছে 3 মাস B দিচ্ছে আরো 1000, কিন্তু বিশেষ প্রয়োজনে C কিছুদিন পর 1000 টাকা তুলে নেয়। C এর কতদিন সেটা বোঝা যাচ্ছে না, তো সেটাকে আমরা x মাস ধরে নিই। 1000 টাকা তুলে নিচ্ছে, দিয়ে বলছে বছরান্ত শেষে A লাভ পায় এত টাকা, B পায় এত টাকা, C পায় এত টাকা, তাহলে ব্যবসায় কে কত টাকা নিয়োগ করে। তাহলে যদি টোটাল 12 মাস এবার করি আমরা, এখানে টোটাল যদি 12 মাসটাকে দেখি, তাহলে এর এখান থেকে একটা পার্ট চলে যাচ্ছে, 1000 টাকা যোগ করছে মানে 7000 টাকা, তাহলে এর বাকি থাকছে 9 মাস, এর তো পুরোটাই 12 মাস, আর এর এখানে হয়ে যাচ্ছে 6000 টাকা, এবং সেইটা থাকছে হচ্ছে আমাদের 12 মাইনাস x মাস। তাহলে আমাদের তরফ থেকে এদের মূলধনের অনুপাত কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 5000 ইন্টু 12, লেখাটা যা লেখা হয় সেই লেখা তো তোমরা লিখবেই। এটা হচ্ছে আমাদের 6000 ইন্টু 3 প্লাস 7000 ইন্টু 9, এদিকে হচ্ছে 7000 ইন্টু x প্লাস 6000 ইন্টু 12 মাইনাস x। তো এবার জাস্ট এখান থেকে অনুপাতটা বের করবে, বের করে যেটা অনুপাত আসবে সেই অনুপাতটার সঙ্গে ওরা যেটা বলে দিয়েছে ABC লভ্যাংশ পেয়েছে, দেখো ABC লভ্যাংশ ওরা বলে দিয়েছে যে A পেয়েছে লভ্যাংশ হচ্ছে A পাচ্ছে 1080, B পাচ্ছে 1458, আর C পাচ্ছে 1386। এই যে অনুপাতটা, এই অনুপাত আর এখানকার যে অনুপাত, এই যে অনুপাতটা যেটা বেরোবে আমাদের, সে দুটোকে সমান করতে হবে। প্রথম কথা 1000, দেখো প্রত্যেকটা থেকে 1000 চলে যাচ্ছে, তাহলে এখানে 5 গুণ 12, এখান থেকে 1000 চলে যাওয়া মানে 18, 7 9 63, এখান থেকে 1000 চলে যাওয়া মানে 7x প্লাস 6 12 72 মাইনাস 6x। তাহলে আলটিমেটলি যেটা পাচ্ছি আমরা 5 12 60, এদিকে হচ্ছে 8 3 11 1 হাতে 1 81, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে x প্লাস 72। তো ওই লাস্টেরটা থেকে বের করতে পারো লাস্টে আনুপাতিক ভাগাহারটা কত হচ্ছে, বা যদি ধরে নাও যে রেশিওটা, এখানকার রেশিও কত, এটাই এই দুটো রেশিও দিয়ে কাজ করতে পারো। ওখানকার সেকেন্ড আর থার্ড, এখানকার সেকেন্ড আর থার্ড, এই দুটোকে তুলে নাও, সেখান থেকে x এর মান বের করতে পারো। বা এই জিনিসটাকে এই 1080 যেটা আছে, 60 এর সঙ্গে কত গুণ করলে 1080 হয় সেটা ভাগ করলেই বোঝা যাবে যে 1080 এর সঙ্গে কত গুণ করলে 60 হয়। তাহলে 6 কে 6, 6 8 48, 18। তাহলে তোমরা যদি দেখো এইটার সঙ্গে যদি 18 গুণ করো তাহলে কত হচ্ছে 1080, এটার সঙ্গে 18 গুণ করলে 18 কে 18 8 হাতে 1, 8 18 কত হয় 144 নাকি
144 আর একে 145, এটা হচ্ছে 145। এখানে যদি 18 গুণ করি 18x প্লাস 18 দুগুণে 36 এর 6 হাতে 3, 7 18 কত, 7 18 হচ্ছে 136, 136 আর 3 এ 139। তাহলে দেখো এই যে 1080 চলে এসছে, 1458 চলে এসছে, দেখো এদিকে দেখো 1080 1454, তাহলে 1386 কার সঙ্গে সমান হতে বাধ্য, এটার সঙ্গে সমান হতে বাধ্য। সমান করে দাও যে 18x প্লাস 1396 ইজ ইকুয়াল টু হচ্ছে 1386। একটু কোথাও ভুল হচ্ছে, এটা গুণটা 1396 হবে তো, 18 দুগুণ 36 এর 6, ওয়ান টু নাইন সিক্স হবে, এটা 1296 হবে, এটা 1296 হবে। তাহলে এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি 18x 1386 থেকে 1296 বিয়োগ করলে কত হয়, 0 8 তাতে 1 3 80। চার পূর্ণ 4 এর 9 মাস। যাদের হয়েছে তাদের কি উত্তর কি বেরিয়েছে? স্যার অ্যান্সার তো মিলছে না, এরকমই বেরোচ্ছে। হ্যাঁ এরকমই বেরোবে, অ্যান্সার 5 মাস দেওয়া আছে। আনসার 5 মাস দেওয়া আছে। হ্যাঁ স্যার অ্যাপ্রক্সিমেট 5 মাস করেছে কি? অ্যাপ্রক্সিমেট 5 মাস করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই যদি মাসের রেসপেক্টে যদি ভাবা হয় জিনিসটাকে। তাই অ্যাপ্রক্সিমেট 5 মাস করাটা অন্যায়, কারণ এখানে তো 0.5 এর ছোট আসছে, 4.5 এর বেশি হলে 5 মাস, এটাই আনসার হবে, 5 মাস হবে না। ঠিক আছে, এটাই আচ্ছা স্যার। তো এই পেজটা সেভ তো হয়ে গেছে আমাদের, নেক্সট পেজে যাই। নেক্সট কি অঙ্ক আছে দেখি, নাম্বার 6। নাম্বার 6 কেন জানি মনে হচ্ছে আমার এই অঙ্কগুলো হয়েছে। কোনটা না, চার্জ আছে। এই টাইপের একটা অঙ্ক কিছুদিন আগে আমরা করেছিলাম, যে যে সমীকরণের বীজদ্বয় হচ্ছে এইটা এটা, সেই সমীকরণটা কি হয়। প্রথম কথা হচ্ছে যেটা দেওয়া আছে, এই যে 5x² প্লাস 2x
মাইনাস 3 ইকুয়াল টু 0। এর বীজ দুটো বলেছে আলফা আর বিটা। তাহলে প্রথম কথা এখান থেকে আমরা লিখতেই পারি আলফা প্লাস বিটা মাইনাস 2/5 আলফা ইন্টু বিটা 3/5। যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার বাই বিটা ও বিটা স্কোয়ার বাই আলফা, সেই সমীকরণটা কি হয়? প্রথমত এক্স স্কোয়ার মাইনাস যে বীজগুলো আছে তাদের যোগফল ইন্টু এক্স প্লাস এদের গুণফল ইকুয়াল টু 0। এখান থেকে আলফা আলফা, এখান থেকে বিটা বিটা চলে গেল। এবার এইটার মান আমরা বের করে নেবো এখান থেকে আলাদা করে। এখানে অঙ্কের মধ্যেও বের করতে পারি, কিন্তু বারবার করে লাইনটা টেনে নিয়ে যেতে হবে, তাই আমরা আলাদা করে বের করে নিচ্ছি। এখন আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, লসাগু হচ্ছে আলফা বিটা, এখানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে আমাদের a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি বাই আলফা বিটা। একটা হচ্ছে আলফা প্লাস বিটা মাইনাস 2/5, আলফা বিটা মাইনাস 3/5 বসিয়ে দিচ্ছি। তাহলে মাইনাস 2/5 এর হোল কিউব 3 ইন্টু মাইনাস 3/5 ইন্টু মাইনাস 2/5 নিচে মাইনাস 3/5। তাহলে এখানে হচ্ছে আমাদের মাইনাস 8/125 মাইনাস 3 3 9 9 2 18/25 নিচে মাইনাস 3/5। তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমরা করতে পারবো তাহলে এখানে যেটা আমাদের হচ্ছে সেটা হচ্ছে কত না, ওপরে 125 লসাগু মাইনাস তো থাকবে, তাহলে ওপরের 125 লসাগু সেটা নিচে চলে আসবে, নিচের 5টা ওপরে যাবে, 5/3 হয়ে যাবে, আর ওপরে হবে হচ্ছে এটা প্লাসই হবে কারণ ওপর থেকে মাইনাস কমে যাবে। ওপরে হচ্ছে 8 আর এখানে 5 8 এবং 90, 8 আর 90 হচ্ছে 98, 5 25 125, তাহলে এটা হচ্ছে 98/125। তাহলে এই যে 98/125 এই জায়গায় বসে যাবে। তাহলে সুতরাং আমাদের সমীকরণটা কত হচ্ছে? তাহলে সমীকরণটি হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস, এতে যোগফলটা কত পেলাম 98/125, 98/125x প্লাস আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটার মান কত পেয়েছি মাইনাস 3/5, তাহলে এখানে মাইনাস হবে, মানে লসাগু 125 যদি হয় তাহলে 125x স্কোয়ার মাইনাস 98x 5 25 3 25 75 ইকুয়াল টু 2। বোঝা গেল? একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার আপনি নিচে একটা গুণ করলেন না আপনি, হ্যাঁ সেটা একবার দেখাবেন। কোন গুণটা? এইটা? হ্যাঁ স্যার, সেটা কি ভুল হয়েছে মনে হচ্ছে স্যার। ভুল হয়েছে? হ্যাঁ স্যার, 98/75 হবে তো। হ্যাঁ
হ্যাঁ স্যার, আপনার অ্যান্সারটা ওই জন্য স্যার ভুল এসছে। তো 75x স্কোয়ার মাইনাস 98x 5 পনেরো 75 3 পনেরো 45 এটা হ্যাঁ স্যার, এটাই স্যার অ্যান্সারটা আছে। ওকে। নাম্বার 2, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্কটি অপেক্ষা 6 বেশি। তো আমরা যদি জাস্ট এই একক দশক করে যদি কোনো একটা সংখ্যাকে লিখি তাহলে কি হবে? একক দশক। তো এখানে বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে একক স্থানীয় অঙ্ক x প্লাস 6 হবে। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে এই ক্ষেত্রে সংখ্যাটা তাহলে কত হবে? তা ধরে নিলাম এটা, ধরি দশক স্থানীয় অঙ্কটি x, সুতরাং একক স্থানীয় অঙ্কটি x প্লাস 6 দিয়ে নিচে লিখবো। সুতরাং সংখ্যাটি হচ্ছে আমাদের 10x প্লাস x প্লাস 6। কেন 10x? দশকের স্থানীয় আছে বলে 10x। তাহলে 10x প্লাস x হচ্ছে 11x প্লাস 6, এই হচ্ছে আমাদের সংখ্যাটা। তাহলে প্রশ্নানুসারে যেটা বলতে চাইছে যে সংখ্যাটা অঙ্কদ্বয়ের গুণ, সেটা সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে 12 কম বেশি কি করে বুঝলো? না সংখ্যাটা থেকে যদি অঙ্কদ্বয়ের গুণ মানে x ইন্টু x প্লাস 6 কে বিয়োগ করা যায় তাহলে সেটা কত দেবে? আমাদের 12 দেবে। তাহলে এখানে আসছে আমাদের 11x প্লাস 6 মাইনাস x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো যদি মাইনাস কে গুণ করে দিই x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা যদি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করো, মিডল টার্ম ফ্যাক্টর করলে দেখতে পাবে এটা পাবে হচ্ছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে x এর মান দুটো পাবে, একটা 3 একটা 2। তাহলে x এর মান যদি 3 হয় তখন মানে দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 3। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি 3, এখানে লিখছি দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় অঙ্ক। তো প্রথমত দশক স্থানীয় অঙ্ক যদি 3 হয় তাহলে একক স্থানীয় অঙ্ক এর চেয়ে 6 বেশি, তার মানে 9। আর দশক স্থানীয় অঙ্ক যদি 2 হয় এর চেয়ে 6 বেশি, তাহলে 8। তাহলে সংখ্যা দুটো আমার দুটোই হতে পারে, একটা 39 হতে পারে আর একটা 38ও হতে পারে। তাহলে আমাদের আনসার দুটো, একটা 39 আর একটা 28, 38 নয় 28। বোঝা গেল আশা করি। এই পেজটাকে আমরা সেভ করি। নেক্সট পেজে যাই, নেক্সট অঙ্কটাকে নিই। এই অঙ্ক দুটোকে ট্রাই করো। তাহলে y দুটি চলের সমষ্টি সমান, তো ধরে নিচ্ছি যে লেট y is equal to a plus b, যেখানে একটি x চলের সঙ্গে সরলভেদে থাকে, মানে একটা x এর সঙ্গে সরলভেদে আর অপরটি x এর সঙ্গে ব্যস্তভেদে আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? a is equal to k1x
আর এখান থেকে b is equal to k2 by x, তাহলে আমরা y is equal to কি লিখতে পারি? দেখ, তাহলে y is equal to হচ্ছে এখান দিয়ে পাচ্ছি k1x plus k2 by x। এবার এখানে কি বলছে, ফার্স্টে বলেছে x is equal to 1 হলে y is equal to -1, তাহলে when x equal to 1 then y is equal to -1, তাহলে আমরা এখানে কি পুট করতে পারি, y এর জায়গায় -1 আর x এর জায়গায় 1 বসালে k1 plus k2, তাহলে এখানে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এটাকে লিখলে উল্টো করে k1 plus k2 is equal to -1, এটা থাকলো আমাদের 1 নম্বর। আবার again দেওয়া আছে x equal to 3, when x equal to 3 then y equal to 5, তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি, therefore y এর জায়গায় 5 পুট করছি এখানে এই ইকুয়েশনে, y এর জায়গায় 5 পুট করছি, x এর জায়গায় 3 পুট করছি, k2 by 3, 3 দিয়ে গুণটুন করে দিলে এখানে হচ্ছে 15, এখানে 9k1 plus k2, therefore 9k1 plus k2 is equal to 15, নাম্বার 2। তাহলে 1 আর 2 কে যদি সলভ করা যায়, সলভ করলে k1 আর k2 এর ভ্যালু নিশ্চয়ই পাওয়া যাবে। এখান থেকে 2 থেকে 1 কে যদি আমরা সাবট্রাক্ট করে দিই, যদি 2 1 করে, তাহলে 2 থেকে 1 কে যদি বিয়োগ করো কত পাবে দেখো, 9k1 থেকে k1 বিয়োগ করলে 8k1, k2 কেটে যাবে, এখানে 16, তার মানে 8k1 equal to 16 পাওয়া যায় প্রথমটা থেকে বিয়োগ করলে। তাহলে এখান থেকে k1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি 2, k1 এর ভ্যালু যদি আমরা এই 1 নং সমীকরণে পুট করে দিই, এই k1 এখানে যদি আমরা 2 পুট করে দিই, এখানে যদি 2 বসিয়ে দাও, তাহলে এই 2 এদিকে গেলে আবার -2, তাহলে -1 -2 -3 পেয়ে যাচ্ছ কার মান, k2 এর মান। তাহলে এখানে এটা লিখে দাও যে k1 is equal to 2, 1 নং সমীকরণে যদি বসাই, তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি k2 is equal to -3। তাহলে আমাদের এই যে অ্যাকচুয়াল যে রিলেশনটা, তো এটা ছিল আমাদের y is equal to k1x plus k2 by x, therefore the relation between x and y, যেটা আমাদেরকে চেয়েছে ওরা অ্যাকচুয়ালি, তো y is equal to k1 হচ্ছে আমাদের পেয়েছি 2x আর k2 পেয়েছি -3 by x, so this is the relation between x and y। বোঝা গেল? এটা গেল নাম্বার 1। স্যার একটু স্ক্রিনটা নিচের দিকে নামাবেন একবার? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তো নাম্বার 2 এরটা দেখি তাহলে এবার। নাম্বার 2 কি বলছে, নাম্বার 2 দেওয়া আছে দেখো, নাম্বার 2 a is equal to কি দেওয়া আছে আমাদের, না a is equal to দেওয়া আছে √3, b is equal to দেওয়া আছে √5, দিয়ে আমাকে x equal to একটা ভ্যালু দিয়েছে, x equal to দিয়েছে 4√15 by √5 plus √3,
দিয়ে আমাকে বলেছে x প্লাস 2a বাই x মাইনাস 2a, x প্লাস 2b বাই x মাইনাস 2b, x তো এখানে যদি আমরা a আর b এর ভ্যালুটা যদি বসাই তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে? ব্যাপারটা এমন হবে যে ভ্যালুটা যেটা বার করতে হবে আমাদের সেটা হচ্ছে এই জিনিসটা যে x প্লাস 2√3 বাই x মাইনাস 2√3 আর এখান থেকে x প্লাস 2√5 বাই x মাইনাস 2√5 এইগুলো আমাকে বের করতে হবে। তো আমাদের যেটা দিয়েছে সেখান থেকে আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। এই যে x এর যে ভ্যালুটা দিয়েছে যে x ইকুয়াল টু দিয়েছে আমাদের 4√15 বাই √5 প্লাস √3। তো 4√15 মানে এখান থেকে আমরা জিনিসটাকে এরকম ভাবতে পারি যে 2 ইন্টু √3 ইন্টু 2 ইন্টু √5 নিচে √5 প্লাস √3। এখান থেকে আমরা দুটো ভাগে ভাগ করব। একবার লিখবো x যেটা রিকোয়ারমেন্টস আমাদের, কেন 2 করলাম তার কারণ হচ্ছে যে 2√3 2√5 আছে সেই জন্য করলাম। একবার এই x এর নিচে আমরা ওই 2√3 টাকে নিয়ে আসব, আরেকবার আমরা x এর নিচে 2√5 কে নিয়ে আসব। এটাকেও যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া করলে x প্লাস 2√3 x মাইনাস 2√3 এটার সঙ্গে এটা যোগ করলে একবারে লিখছি 3√5 প্লাস √3 আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে √5 মাইনাস √3। আবার এখানে যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে x প্লাস 2√5 বাই x মাইনাস 2√5 দ্যাট ইজ এটা বিয়োগ করলে পেয়ে যাব হচ্ছে আমরা √3 মাইনাস √5 সরি উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে উপরে যোগ করলে পাবো হচ্ছে 3√3 প্লাস √5 নিচে বিয়োগ করলে পাবো √3 মাইনাস √5। তাহলে আমাকে তো এই দুটো জিনিসেরই যোগ করতে হবে। এই যে এখানটার দিকে যদি তাকাই আমরা এখানে কার কার দিয়েছে x প্লাস 2√3 বাই x মাইনাস 2√3 আর x প্লাস 2√5 বাই x মাইনাস 2√5। তাহলে x প্লাস 2√3 বাই x মাইনাস 2√3 মান কত পেয়েছি এটা। তাহলে therefore আমরা এই জায়গাটায় যে x প্লাস 2√3 বাই x মাইনাস 2√3 জায়গায় বসাচ্ছি এই ভ্যালুটা যেটা বের করেছি, অর্থাৎ 3√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3। আর এই পরেরটা যেটা পেয়েছি সেটা হচ্ছে এটা যে 3√3 প্লাস √5 3√3 প্লাস √5 বাই √3 মাইনাস √5। তো এখান থেকে যেটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমার এখানে √5 মাইনাস √3 হয়ে যাবে। তো এখান থেকে আমরা পাচ্ছি 3√5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 মাইনাস এখানে পাচ্ছি √5 মাইনাস √3 3√3 প্লাস √5 লসাগু হচ্ছে এটা। তাহলে এখানে হচ্ছে 3√5 প্লাস √3 মাইনাস 3√3 মাইনাস √5। তাহলে 3√5 থেকে একটা গেলে 2√5 মাইনাস 2√3 বাই √5 মাইনাস √3। ওপর থেকে যদি 2 কমন যায় তাহলে √5 মাইনাস √3 বাই নিচেও √5 মাইনাস √3। এটা কেটে কুটে গেলে আলটিমেটলি 2। এটা সেভ করি। বুঝতে কারো অসুবিধা আছে?
অসুবিধা থাকলে বলো, যদি কারো না স্যার নেই। তো আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে গিয়ে আমরা পরের অঙ্কগুলোকে দেখি কি আছে। তো নেক্সট পেজে যাচ্ছি আমরা। পরের অঙ্ক আছে হচ্ছে নাম্বার 8। একটু চেষ্টা করো। তো ফার্স্ট এডটা কি বলছে? ফার্স্ট এডটা দেওয়া আছে যেটা, দ্যাট ইজ bz minus cy by b minus c is equal to cx minus az by c minus a। তাহলে দেখাতে বলেছে প্রত্যেকটা অনুপাতের মান ay minus bx, ay minus bx by a minus b। তো যেটা দেখাতে বলেছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি z তো নেই, এখানে তো z মিসিং। তাহলে জেডটাকে যদি আমরা কাটতে চাই, তাহলে যদি আমরা এটাকে ওপর নিচে a দিয়ে গুণ করি আর এটাকে যদি ওপর নিচে b দিয়ে গুণ করি তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা না। এটাকে ওপর নিচে a দিয়ে গুণ করছি, abz মাইনাস acy নিচে ab মাইনাস ac। এটাকে ওপর নিচে b দিয়ে গুণ করছি, bcx মাইনাস abz bc মাইনাস ab দিয়ে এবার সংযোজন পদ্ধতি অ্যাপ্লাই করছি। সুতরাং প্রতিটি অনুপাত হবে, সংযোজন করা মানে হচ্ছে লবে যেগুলো আছে সেগুলো যোগ, abz মাইনাস acy প্লাস bcx মাইনাস abz বাই ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab। তো এখানকার প্লাস abz মাইনাস abz, এখানকার প্লাস ab, এখানকার মাইনাস ab। তাহলে ওপর থেকে কমন যাচ্ছে কি? ওপর থেকে কমন যাচ্ছে দেখো c। তাহলে এখানে পড়ে থাকছে bx মাইনাস ay, আর নিচ থেকে কমন যাচ্ছে কত? নিচ থেকে কমন যাচ্ছে c, পড়ে থাকছে কত? b মাইনাস a। c c কেটে গেল, কিন্তু আমাকে দেখো এখানে ay মাইনাস bx বলেছে, নিচে a মাইনাস b। তাহলে আমরা একটা কাজ করে নিই, ওপর থেকেও মাইনাস কমন নিয়ে নিই, নিচ থেকেও মাইনাস কমন নিয়ে নিই। তাহলে ওপর থেকে মাইনাস কমন নিলে হয়ে যাবে ay মাইনাস bx, আর নিচ থেকে মাইনাস কমন নিলে হবে মাইনাস একটা থাকবে ওপর, এখানেও মাইনাস, এখানে তো মাইনাস, তো কেটেই যাবে দুটো। তাহলে আলটিমেটলি এটা প্রমাণিত। আর এখানে যে কাজটা করলাম সেটা কি করলাম না, সংযোজন করলাম। বোঝা গেল? বুঝতে পারোনি কেউ আছো নাকি? আচ্ছা, তো আমরা পরেরটাই যাই, নাম্বার 2। x স্কোয়ার মাইনাস yz
বাই এ, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। তাহলে প্রমাণ করতে হবে এটা, এটাও বইয়ের অঙ্ক, এটাও দুভাবে প্রমাণ করা হয় অ্যাকচুয়ালি। প্রথম কথা, এই যে অনুপাতটা দিয়েছে, এদের প্রতিটি অনুপাতের মান কত হয়, যেমন ঠিক এখানে যেভাবে প্রতিটি অনুপাত হবে ঠিক সেখানে এখানে প্রতিটি অনুপাত বের করে নিচ্ছি। ওপরের গুলো যোগ, নিচের গুলো যোগ। ওপরের গুলো যোগ করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচে থাকছে আমাদের এ প্লাস বি প্লাস সি থাকলো। এবার কি করছি, এই অনুপাতটাকেই ওপরে নিচে এক্স দিয়ে গুণ করছি। তাহলে একে এক্স দিয়ে গুণ করলে এক্স এস কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই এক্স, এটাকে ওপরে নিচে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই বি ওয়াই, এটার ওপর নিচে জেড দিয়ে গুণ করছি, জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড বাই সি জেড। আবার যদি প্রতিটি অনুপাত আমরা বের করি এখান থেকে, প্রতিটি অনুপাতের মান হবে এখানে সেই সংযোজন করে, সেটাই লেখা থাকবে আমাদের এখানে। এটা হচ্ছে পদ্ধতি কি না সংযোজন, অ্যাডেন্ডো যেটা। তাহলে এখানে যদি সংযোজন করি তাহলে উপর থেকে কত পাচ্ছি, উপরে পাবো এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, আর এরকম এক্স ওয়াই জেড দেখো তিনটে আছে। আর নিচে কত হচ্ছে আমাদের, নিচে আমাদের হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তো ভেবে দেখো, এটাও হচ্ছে এইগুলোর একটা সাধারণ অনুপাত, এটাও ওই সংখ্যাগুলোর একটা সাধারণ অনুপাত। এই দুটো অনুপাত নিশ্চয়ই আলাদা হতে পারে না। তো যদি ওই দুটোকে ইকুয়াল করে দেওয়া যায়, দেয়ারফর এটা আগে লিখছি এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz upon ax plus by plus cz, and that should be equal to, ওদিকে আমাদের ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচে ছিল আমাদের a প্লাস বি প্লাস সি। ক্লাস 9-এ আমরা এই একটা সূত্র করেছিলাম, এটা সূত্র যেটা করেছিলাম ভেবে দেখো, সূত্রটা ছিল আমাদের এটা, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac। আর নিচে আমাদের যা আছে তাই, নিচে আমাদের কত আছে, ax প্লাস by প্লাস cz, এদিকেও দেখো রাইট হ্যান্ড সাইডে এই টোটাল ওই জিনিসটাই আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি। তাহলে এই এন্টায়ার জিনিসটাকে আমরা কাটতে পারবো তখনই যখন এটা নট ইকুয়াল টু 0 হবে। তো তার জন্য ক্লাস 8-এ একটা অঙ্ক এরকম ছিল, তো আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে লিখে দিলাম যেহেতু নট ইকুয়াল টু 0। এখন যেহেতু নট ইকুয়াল টু 0 মানে মুখে বলে দিলে তো হবে না, তো সেটা দেখাতে হবে। তো এমনি যদি লিখতে পারো যেখানে যে অ্যাকচুয়ালি এটা আসবে কি, এটা আসে হচ্ছে তোমার ওই যদি বাইরে একটা হাফ নাও, মানে দেখবে যে যেহেতু আমি এটা লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাকে লেখা যায় এটা যে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে ভাঙাও, ভাঙিয়ে হাফ দিয়ে গুণ করে দেখো এই জিনিসটাই পাবে।
এবং এইটা ডেফিনেটলি যেহেতু স্কোয়ার আছে মাঝখানে প্লাস আছে, তাহলে ভেতরে তো কেউ এক্স ওয়াই জেড তো সমান নয়, তাহলে এক্স মাইনাস ওয়াই তো জিরো হতে পারে না। এটা জিরো তখনই হবে যখন এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু জেড হবে, আর সেই ক্ষেত্রে তো তিনটে অনুপাত আলাদা আলাদা হওয়ার কোনো প্রশ্নই নেই। তাই আমরা কেটে দিতে পারছি। যখনই কেটে দিচ্ছ তখন দেখো এখানকার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে এখানকার এ প্লাস বি প্লাস সি গুণ হয়ে যাবে। তাহলে দেয়ারফোর এখানকার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সঙ্গে এখানকার এ প্লাস বি প্লাস সি গুণ হয়ে যাবে, আর এদিকে পড়ে থাকবে কত, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। দেখো লক্ষ্য করে আমাদেরকে এইটাই দিয়েছে প্রমাণ করতে। এই দেখো a প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই জেড, এদিকে আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আমাদের তাই বেরিয়েছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্রমাণিত। লাস্টের পোর্শনটা আরেকবার একটু বুঝিয়ে দেবেন? এই পোর্শনটা তো বললাম বাড়িতে করতে, সুতরাং বোঝানোর আর কিছু নেই এখানে। এইটাকে এটা লেখা যায়, এবং আমরা যে কেটে দিচ্ছি দুটোকে আমরা হঠাৎ করে কাটতে পারি না। সে কাটতে পারি না তার কারণ কিন্তু আমরা একটা অঙ্ক আগে দেখেছিলাম যে ওই 1 বা -1 বা হাফ অনুপাতের মান মনে পড়ে? সেক্ষেত্রে আমরা দুটো কন্ডিশন নিয়ে কাজ করেছিলাম, একটা x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 ধরে কাজ করেছিলাম, আর একটা x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 ধরে কাজ করেছিলাম। যখন x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 বলেছিলাম তখন কিন্তু x প্লাস ওয়াই প্লাস জেডটাকে কেটে দিতে পেরেছিলাম ওপর নিচে। তাই এক্ষেত্রে যে আমি যে জিনিসটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার তো তখনই কাটবো যখন এটা নট ইকুয়াল টু 0 হবে। এটা নট ইকুয়াল টু 0 হবে কখন না, আমি নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি। তাহলে পেজটা আমি সেভ করে নিই। মানে এটাকে দেখো লক্ষ্য করে দেখো, এটা তুমি যদি দাঁড়াও এটাকে তোমরা যদি এইটাকে ধরো সূত্রে ভাঙাও, এখানে কত হবে, x স্কয়ার y স্কয়ার y স্কয়ার z স্কয়ার z স্কয়ার x স্কয়ার, দুটো x স্কয়ার দুটো y স্কয়ার দুটো z স্কয়ার, আর এটার জন্য পাবো -2xy, এটার জন্য -2yz, এটার জন্য -2zx। দেখো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার -2xy -2yz -2zx, তার দুই যদি কমন নিই দুই দিকে কেটে যাবে, এটা পড়ে থাকবে না, তাই হাফ দিয়ে এটা। বাট এটা যেহেতু স্কয়ার আছে এবং মাঝখানে প্লাস আছে, তাহলে এটা শূন্য কখন হবে, যদি এক্স ওয়াই জেড তিনটে যদি ইকুয়াল হয়, কিন্তু এক্স ওয়াই জেড তিনটে তো ইকুয়াল নয়, এক্স ওয়াই জেড তো তিনটে ইকুয়াল নয়, তাহলে তো এইগুলো সব তাহলে তো জিরো হয়ে যাবে সব না, তো অনুপাতটার অবস্থানই থাকবে না। দেখো যদি এক্স ওয়াই জেড যদি তুমি ইকুয়াল করো, ধরো তিনটেকে তুমি কে ধরছো, তাহলে কে স্কয়ার মাইনাস কে স্কয়ার 0 0 0, তাহলে তো অনুপাতটার কোনো অস্তিত্বই থাকবে না। তাই এক্স ওয়াই জেড ডেফিনেটলি তারা কেউ কারোর সঙ্গে সমান নয়। তারা যদি কেউ কারোর সঙ্গে সমান না হয়, এটা এখন হ্যাঁ হতে পারে যে স্যার এক্স ছোট ওয়াই বড় হোক, ভেতরে মাইনাস, যেহেতু স্কোয়ার আছে তাহলে আলটিমেটলি প্লাসই হবে, মাঝখানেও প্লাস আছে, তাহলে শূন্য কখনই হতে পারে না এটা, তাই কাটতে পারলাম দুটো, কোনাকুনি গুণ করলে এই জিনিসটা থাকে। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝিনি। হ্যাঁ স্যার আমিও না বুঝিনি। বেশ, আমাদের লাইনটা যেটা এসেছিল সেটা হচ্ছে এইটা, যে আমাদের লাইনটা এসেছিল এটা x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স বাই সম্ভবত কি ছিল, সম্ভবত ছিল এটা ax প্লাস by প্লাস cz, আর আমাদের রাইট সাইডে ছিল হচ্ছে এই জিনিসটা ছিল যে x স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর নিচে আমাদের ছিল এ প্লাস বি প্লাস সি। এবার আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম হচ্ছে যে এইটা আর এইটাকে কেটে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এরকম কাটতে তো পারি না, কখন কাটতে পারি, যখন এটা নট ইকুয়াল টু জিরো। তাহলে আমাকে এবার দেখাতে হবে যে এই জিনিসটা তারা নট ইকুয়াল টু জিরো সেটা দেখাতে হচ্ছে আমার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স কে আমি জিরো হবে না এ কখনো, আমাকে সেটা দেখাতে হচ্ছে। কি করে দেখাতে পারবো আমি? এখানে দেখো এক্স ওয়াই জেড এর ভ্যারাইটিস মান যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এখানে এক্স ওয়াই জেড এর এমন মান বসাতেই পারি, বসালে এটা জিরো চলেই আসতে পারে, কিন্তু এটা জিরো হবে না। তার জন্য আমরা কি করছি, একটা হাফ নিলাম, দিয়ে 2 গুণ করে দিলাম সবার সঙ্গে। নিশ্চয়ই কারো আপত্তি থাকার কথা নয় তাতে। এবার কি করছি দেখো, এখানে দুটো এক্স স্কোয়ার ছিল, এখান থেকে একটা এক্স স্কোয়ার নিলাম, মাইনাস 2xy কে নিলাম, দুটো ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার নিলাম, ঠিক আছে? তাহলে দুটো ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার আসছে, তাহলে এখানে একটা কাজ করি, এই ওয়াই স্কোয়ারটাকে প্লাস মানে লাল কালি দেবো, তাহলে এখানে আরেকটা ওয়াই স্কোয়ার থাকছে সেটাকে নিলাম, তারপরে এখানে থাকছে আমাদের মাইনাস 2yz সেটাকে নিলাম, দিয়ে নিলাম হচ্ছে দুটো জেড স্কোয়ার থেকে একটা জেড স্কোয়ার নিলাম, তাহলে আরো একটা জেড স্কোয়ার আছে সেটাকে লিখলাম, তারপরে মাইনাস 2zx আছে সেটা লিখলাম, আর এইখান থেকে তো আমার একটা এক্স স্কোয়ার ছিল, তাহলে আমার আরো একটা এক্স স্কোয়ার পড়ে থাকবে, সেই এক্স স্কোয়ারটা লিখলাম। দেখো লাল দুটো ওয়াই স্কোয়ার, এই দুটো ওয়াই স্কোয়ারকে সেটা লেখা হয়েছে, নীল দুটো জেড স্কোয়ার, এই 2z স্কোয়ারকে সেটা লেখা হয়েছে, আর এই কালো 2x স্কোয়ারটা একটা প্রথমে আছে একটা শেষে আছে, তাহলে 2x স্কোয়ার, আর এই মাইনাস 2xy মাইনাস 2yz আর মাইনাস 2zx, এই মাইনাস 2xy এটা, মাইনাস 2yz এটা, আর মাইনাস 2zx এটা। তাহলে এবার তুমি দেখো, যদি এইখান থেকে এইটুকুনিকে নাও, এইখান থেকে এইটুকুনিকে নাও, এইখান থেকে এইটুকুনিকে নাও, তাহলে তোমরা কি পাবে? পাবে তো এটাই যে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তারপরে প্লাস y মাইনাস জেড এর হোল স্কোয়ার, তারপরে প্লাস z মাইনাস x এর হোল স্কোয়ার। এবার আমার বক্তব্য, এই যে জিনিসটা পেয়েছে, এই যে ভেতরের যে রাশিটা আছে, এর মান কি কখনো লেস দ্যান জিরো হতে পারে? প্রশ্ন হচ্ছে এটা, সরি লেস দ্যান জিরো না, এর মান কি ইকুয়াল টু জিরো হতে পারে? হ্যাঁ পারে, হচ্ছে এর মান ইকুয়াল টু জিরো হতে পারে, এটা জিরো হবে কখন? না যখন x এর সঙ্গে y এর সঙ্গে z সমান হবে, কারণ যদি x আর y সমান না হয় তাহলে এটা বিয়োগফল শূন্য আসবে না, y আর z যদি সমান না হয় তাহলে বিয়োগফল শূন্য আসবে না, তাহলে z আর x সমান না হলে বিয়োগফল শূন্য আসবে না, আর বিয়োগফল শূন্য না আসলে তাহলে শূন্য। তো স্যার তা কেন শূন্য আসতে হবে কেন? মাইনাস 2 আর প্লাস 2 যোগ করলেও তো আমরা জিরো পাই। হ্যাঁ নিশ্চয়ই পাই, কিন্তু যদি কোথাও মাইনাস 2 স্কোয়ার থাকে আর প্লাস 2 স্কোয়ার থাকে তাহলে কিন্তু আমরা জিরো পাবো না, অর্থাৎ x মাইনাস ওয়াই তারা সমান হলো না, তারা দেখা গেল নট ইকুয়াল টু, তাহলে x মাইনাস ওয়াই শূন্য হবে না। হ্যাঁ হতে পারে x মাইনাস ওয়াই এর ভ্যালু মাইনাস 2 এলো, কিন্তু যেহেতু এই মাথায় স্কোয়ার আছে আলটিমেটলি সেটা প্লাস 4ই হয়ে যাবে, আর এদের মাঝখানে তো সব প্লাস বসে আছে, তাহলে এর ভ্যালুটা কখনোই শূন্য হতে পারে না আনলেস x ইকুয়াল টু y ইকুয়াল টু z। তাই আমি এই দুটোকে কাটলাম এবং কাটার পর এখানে পাশে ব্র্যাকেটে লিখে দেব, যেহেতু এই জিনিসটা লিখবো শর্টে লিখবো যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, মানে এটাকে যে কাটলাম এই যে নট ইকুয়াল টু জিরো সেটার জন্য লিখছি, যেহেতু এটা ইজ ইকুয়াল টু হাফ অফ এই জিনিসটা যে x মাইনাস y এর হোল স্কয়ার প্লাস y মাইনাস z এর হোল স্কয়ার প্লাস z মাইনাস x এর হোল স্কয়ার নট ইকুয়াল টু জিরো, এইটা তার জন্য এই দুটোকে কাটতে পারলাম
এবার কাটার পর তাহলে তো কোনাকুনি গুণ করো, তাহলে তো আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা চলে আসবে। যে আমাকে প্রমাণ করতে দিয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু ax প্লাস by প্লাস cz। বলো, বুঝতে অসুবিধা আছে কারোর? স্যার এবার বুঝেছি। বাকিরা? হ্যাঁ স্যার বুঝেছি। ফোন ফোন। হ্যাঁ মামা বলুন, কেমন আছেন?